গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লাসিক এবং মিসলিনিয়াসের এক্সাম আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের ওপর থেকে 16 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি ম্যাথের ওপর থেকে 15টা ক্লাস কভার করানো হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনের লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, ক্লাসের যে কটা কোশ্চেন তোমাদের করানো হবে, প্রত্যেকটা কোশ্চেন ক্লাসের শেষে কিন্তু 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। এবং এর পাশাপাশি আগে যে প্রথম দিকের ক্লাসগুলো হয়ে গিয়েছিল, সেই ক্লাসের যে অঙ্কগুলো করানো হয়েছিল, প্রতিটা অঙ্কই কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তো শুরু করছি আজকে 16 নম্বর ক্লাস। আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত যার একটা উৎপাদক হলো 123? তো প্রথমে আমরা লিখি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো একের পিছনে 5টা শূন্য, একের পিছনে 4টে শূন্য। আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, একে সিম্পলি এই 123 দিয়ে ভাগ করো। তো 123 দিয়ে ভাগ করলে এখানে এখানে 9 দিয়ে গুণ করলে যাচ্ছে 1000-এর বেশি হয়ে যাবে। তো এখানে 8 দিয়ে করো। 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 2 থাকছে, 8 2 16, 17 18, 8 হাতে 1, 8 একে 8 রেখে 9। এখান থেকে ভাগশেষ থাকছে কত? 16, আর এই 0 নামলো। এবার এখানে 1 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1 দিয়ে ভাগ করলে 123, কিন্তু 1 দিয়ে ভাগ করব না, এটাকে ভাগ করব আমি 2 দিয়ে। কারণ এখানে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 1 দিয়ে ভাগ করার অর্থ হলো যে ডিফারেন্সটা হবে সেটা যদি আমি 1000 থেকে বিয়োগ করে দিই, সেটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা থাকবে না, 5 অঙ্কের থেকে ছোট সংখ্যা মানে 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাই এখানে আমি 2 নেব, 2 দিয়ে গুণ করো, মানে 160-এর থেকে এর পরের উৎপাদক নেবো, মানে 123-এর এমন একটা উৎপাদক নেবো যেটা 160-এর থেকে জাস্ট বেশি হবে। তো 3 2 6, 2 2 4, 2 1 2, 246। তাহলে ডিফারেন্স কত হলো, মানে কত বেশি আমি নিলাম 160-এর থেকে? 246 থেকে 160-কে বিয়োগ করে দাও, বিয়োগ করলে পাচ্ছ 6, এখান থেকে পাচ্ছ 8, মানে 86 বেশি নিয়েছি। এই 86টা যদি আমি এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব 5 অঙ্কের ক্ষুদ্রতম একটা সংখ্যা যার উৎপাদক হবে 123। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে এই যে 86 ডিফারেন্সটা পেলাম সেটা যোগ করে দাও। তাহলে এখান থেকে অ্যান্সার আসবে 10,086 অ্যান্সার হবে। আছে দেখো অপশন বি তে, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, দুটি সংখ্যার লসাগু, সংখ্যা দুটির গসাগুর বলেছে 4 গুণ। তো এখানে কি বলেছে? লসাগু, লসাগু আর গসাগু, লসাগু আর কি বলেছে? গসাগু। বলেছে দুটো সংখ্যার লসাগু, সংখ্যা দুটির গসাগুর 4 গুণ। তো গসাগু যদি আমি এক্স ধরি, তাহলে লসাগু কি বলেছে? লসাগু 4 গুণ মানে 4x। তাহলে এখান থেকে আমি ইজিলি রেশিও পেয়ে যাব। এক্স এক্স কেটে যাচ্ছে, কেটে গিয়ে থাকছে কি? 4:1 থাকছে লসাগু আর গসাগুর রেশিও। এরপর দেখো বলেছে যে লসাগু এবং গসাগুর যোগফল বলে দিয়েছে কত? লসাগু গসাগুর যোগফল বলে দিয়েছে 125। তা আমি ধরেছিলাম কি? লসাগু 4x আর গসাগু ধরেছিলাম কি? x। এদের যোগফল যোগ করে দাও, যোগফল বলে দিয়েছে ভ্যালু দেখো 125, বসালাম। এখান থেকে যোগ করো 5x, 5x সমান কত? 5x সমান 125। x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 25। তো এখান থেকে তুমি পেয়ে যাবে যে লসাগুর ভ্যালু কত। তো লসাগুর ভ্যালু ছিল কত? 4x। তো 4x মানে কত? 4x মানে 4 × 25, কারণ x এর ভ্যালু 25 পেয়ে গেছি। তাহলে লসাগু হবে কত? 100। আর গসাগু কত হবে? গসাগু ধরেছিলাম x, তো গসাগু হবে কত? 25। এবার বলছে দেখো, একটি সংখ্যা 100 হলে অপর সংখ্যাটি কত। তো তোমাদের একটা সূত্র মুখস্থ রাখতে বলেছিলাম। এর আগের যে 15টা ক্লাস হয়ে গেছে তার মধ্যে 2বার না 3বার হয়তো এই টাইপের কোশ্চেন করানো হয়ে গেছে, সেখানে বারবার বলেছিলাম সূত্রটা মুখস্থ রাখতে। সূত্রটা হলো সংখ্যা দুটোর গুণফল বা সংখ্যা দ্বয়ের গুণফল সমান সমান লসাগু, লসাগুকে ইংলিশে বলা হয় এলসিএম ইন্টু গসাগু, গসাগুকে ইংলিশে বলা হয় এইচসিএফ। তো লসাগু ইন্টু গসাগু সমান কি? সংখ্যা দুটোর গুণফল। তো এখানে দেখো বলে দিয়েছে একটা সংখ্যা বলে দিয়েছে কত? 100, একটা সংখ্যা 100, আরেকটা সংখ্যা আমি ধরে নিলাম x। তো সংখ্যা দুটোর গুণফল হবে 100 ইন্টু x। লসাগু দেখো পেয়েছি কত? এই যে পেয়েছি লসাগু 100, এখানে বসাবো 100,
গসাগু দেখো এখানে পেয়েছি কত 25, তো এখানে বসাবো 25। এবার এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবে, তো 100 100 কেটে গেল, এক্স এর ভ্যালু পেয়ে গেলে কত 25। আচ্ছা, এটা এক্স এর পরিবর্তে, যেহেতু আমি আগে এক্স ধরেছি, এখানে এক্স এর পরিবর্তে এটাকে এ ধরে নাও, তো এর ভ্যালু পেয়ে গেলে কত, এর ভ্যালু পেয়ে গেলে এখানে 25। তো অপর সংখ্যাটার ভ্যালু কত, অপর সংখ্যার ভ্যালু হলো 25, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, ইজি কোশ্চেন, এরকম ধরনের সরল কিন্তু এখন রিসেন্টলি তোমাদের এক্সামে বহুবার দিচ্ছে। তো এই সরলগুলো না পাতিয়ে কিভাবে আগে সলভ করবে সেটা দেখো। আগে যেটা ফার্স্ট সলভ করা সেটাকে আলাদাভাবে সলভ করে নাও, পুরো সরল পাতানোর দরকার নেই, টাইম টেকেন হয়ে যাবে। তো যেটুকু মার্কিং করেছি এটাকে ফার্স্ট সলভ করো। 1+1/2, 1+1/2 যোগ করলে কত হবে 3/2। এবার 3/2 এখানে দেখো 3/2 এইটুকুর ভ্যালু পেয়ে গেলে 3/2, মানে এই দাগের নিচে, মানে একের নিচে কি আছে 3/2। তো একের নিচে 3/2 থাকে, সেটা উল্টে গিয়ে কি হয়ে যাবে 2/3। তাহলে আলটিমেট কি হচ্ছে 1+2/3। যোগ করো এখানে নিচে, এখানে নিচে এখান থেকে পাচ্ছ লসাগু 3, 3 একে 3 আর 2 মানে 5/3, 5/3 আসছে অ্যান্সার, অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, 4 নম্বর কোশ্চেন এবং আজকের ক্লাসের বেস্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু বাড়িতে 4 থেকে 5 বার প্র্যাকটিস করবে, কারণ এর একটা প্রসেস আছে, সেই প্রসেস যদি না মনে থাকে তাহলে এক্সাম হলে গিয়ে কিন্তু কোশ্চেনের অ্যান্সার বার করতে অনেকটা টাইম টেকেন হয়ে যাবে। আমি এর জাস্ট পরের লাইন লিখছি, এটা না পাতিয়ে। এর পরের লাইন হবে, তুমি একটা 3 এর সাথে গুণ করো। তো 3 যদি আমি ওপরে গুণ করি, তাহলে সেটাকে নিউট্রালাইজ করার জন্য নিচে 3 ভাগ দিতে হবে। তো 1/3 গুণ 3 মানে কি, কিছুই আমি কিন্তু গুণ করিনি। তো 1/3 গুণ 3 ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো এখানে লিখলে, আমি এখানে বেকার লিখছি না। এর পরের লাইনে চলে আসো, পরের লাইনে 1/3 ইন্টু এই যে 3টা আছে, এই 3টা প্রত্যেকটার সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে। তো গুণ যদি আমি করি তাহলে ওপরে থাকছে দেখো 3/1 ইন্টু 4, এটা 1 পয়েন্ট নয়, এটা 1 ইন্টু 4। একইভাবে 3 গুণ হচ্ছে, তো 3/4 ইন্টু 7 প্লাস 3/7 ইন্টু 10, 3/10 ইন্টু 13 প্লাস 3/13 ইন্টু 16। তো এখান থেকে 3 নেওয়ার কারণ কি, কেন আমি 1/3 এদিকে গুণ করেছি আর ওপরে 3 গুণ করেছি, কেন গুণ করেছি দেখো। এই যে 1 আর 4 এর গুণফল আছে, এদের ডিফারেন্স কত 3। 4 আর 7 এর যে গুণফল আছে এদের ডিফারেন্স 3। 7 আর 10 এদের যে গুণফল আছে এদের ডিফারেন্স 3। দেখো প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু এখানে 3 আছে, সেই কারণে আমি বাইরে 1/3 আর ওপরে 3, মানে আলটিমেট আমি কিছুই গুণ করিনি, একই গুণ করেছি। তো 3 নেওয়ার কারণ হলো এটাই, যাতে করে এখান থেকে কোনো একটা ভাবে এই সমীকরণটাকে এলিমিনেট করা যায় বা কোনো একটা ভাবে একে সংক্ষিপ্ত করা যায়। এবার দেখো কিভাবে আসছে। এই 3কে, এই যে 3/1/4 আছে, এই 3টাকে আমি লিখতে পারি 4-1/1 ইন্টু 4 প্লাস, এখানে দেখো এই 3টাকে লিখতে পারি 7-4/4 ইন্টু 7 প্লাস, একইভাবে এখানে আমি লিখতে পারি 10-7/7 ইন্টু 10। একইভাবে বাকিগুলো এখানে লিখতে পারি, বাকিগুলো আমি এখানে লিখছি না। এরপরে এখানে দেখো 1/3 হলো, এখান থেকে দেখো এই 4-1 এই দুটোকে আলাদা করব। কিভাবে আলাদা করব, 4/1 ইন্টু 4, তো 4/1 ইন্টু 4, তো এখানে কি হচ্ছে আলটিমেট 4 4 কেটে যাচ্ছে, একই পড়ে থাকছে, তাই আমি এখানে ডাইরেক্ট 1 লিখছি। খেয়াল করো আমি কিভাবে কাটছি। তারপরে দেখো এখানে থাকছে মাইনাস 1 ইন্টু 1 ইন্টু 4, তো 1/1 ইন্টু 4, এখানে 1 1 কেটে যাচ্ছে, তো 1 1 কাটা না কাটার সমান, তো এখানে পড়ে থাকছে 1/4, তো এখানে ডাইরেক্ট লিখলাম 1/4। একইভাবে 7/4 ইন্টু 7, এখানে 7 7 কেটে যাচ্ছে, থাকছে কি 1/4, তো এটাকে আমি আবার ডাইরেক্ট লিখছি 1/4। তারপরে দেখো মাইনাস 4/4 ইন্টু 7, তো এখানে 4 4 কেটে যাচ্ছে, থাকছে -1/7, তো ডাইরেক্ট আমি এটাকে লিখছি কি -1/7। একইভাবে
এখান থেকে থাকছে, আমি ডাইরেক্ট লিখছি এবার, এখান থেকে থাকছে প্লাস 1/7 মাইনাস 1/10, তারপর এখান থেকে থাকছে প্লাস, এখান থেকে থাকছে প্লাস 1/10 মাইনাস 1/13, তারপরে থাকছে প্লাস 1/13 মাইনাস 1/16 মাইনাস 1/16। এবার দেখো এখান থেকে কিছু সংখ্যা কেটে যাচ্ছে, মাইনাস 1/4 প্লাস 1/4 কেটে গেল, মাইনাস 1/7 প্লাস 1/7 কেটে যাচ্ছে, মাইনাস 1/10 প্লাস 1/10 কেটে গেল, একইভাবে এটা কেটে গেল, পড়ে থাকছে 1 মাইনাস 1/16, আর বাইরে আছে 1/3 গুণফল, তো 1/3 ইন্টু ভেতরে থাকছে 1 মাইনাস 1/16। এবার এখানে 1/3 ইন্টু এখান থেকে বিয়োগ করলে পাবে 15/16, 3 দিয়ে কাটো, 3 5 15, অ্যান্সার পাচ্ছ কি? অ্যান্সার পাচ্ছ 5/16। তো 5/16 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। কোশ্চেনটা ভালো কোশ্চেন, যেভাবে দেখিয়ে দিলাম এটা প্র্যাকটিস করবে, এইভাবে ছাড়া এর অন্য কোনো প্রসেস নেই সলভ করার। আর গুণ করে যদি করতে যাও তাহলে সেটা কিন্তু অনেকটা টাইম টেকেন হয়ে যাবে। তো চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে, তোমাদের ম্যাথের ক্লাস কিন্তু, ম্যাথের ক্লাস করার জন্য আমাদের নতুন একটা চ্যানেল কিন্তু ওপেন করা হয়েছে, চ্যানেলের নাম বলেছি, শুধুমাত্র এই পিএসসি ক্লার্কশিপ এবং তোমাদের পিএসসি মিসলিনিয়াস এক্সামের কথা মাথায় রেখে তোমাদের এই চ্যানেলে এই দুটো এক্সামের জন্যই কিন্তু ম্যাথের ক্লাস চলছে। তো এখন যেটা ক্লাসটা দেখছো পিএসসি ক্লার্কশিপ মিসলিনিয়াস স্পেশাল, এছাড়া আদার্স সমস্ত ক্লাস মানে জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, প্রত্যেকটা ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে লাইভ ক্লাস করতে পারবে। লাইভ ক্লাস যদি না দেখতে পারো, রেকর্ডেড ফরম্যাটে কোশ্চেন তোমাদের ভিডিওটা থেকে যাবে, তো রেকর্ডেড ফরম্যাটেও কিন্তু তোমরা পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে পারবে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, যার নাম্বার তোমরা নিচে দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। এই ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন টাইমে কোন ক্লাস থাকছে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, সবকিছু কিন্তু এই হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তাই প্রত্যেকে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা তোমাদের সামনে শো হচ্ছে, যারা এখনো যুক্ত হওনি, এনরোল হওনি, আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। তোমরা এখন বর্তমানে যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলে প্রত্যেকটা এক্সামের জন্য, যে এক্সামের নামগুলো দেখলে, প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, ইংলিশের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস আর রিজনিং এর ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এটা ছাড়া প্রত্যেকটা এক্সামের জন্য ম্যাথের ক্লাসের জন্য আমাদের নতুন আরেকটা চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নাম হলো ম্যাথ বাই সন্তু স্যার। এই চ্যানেলটা যেহেতু নতুন, তার লিঙ্ক কিন্তু তোমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে ম্যাথের চ্যানেলের, সেটার উপরে ক্লিক করে তোমরা ম্যাথের চ্যানেলে অ্যাড হয়ে যাবে। সেখানে কিন্তু ম্যাথের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তবে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমাদের শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের জন্য ম্যাথের টার্গেট যে ব্যাচটা চলছে, এই ম্যাথের টার্গেট ব্যাচটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে এই চ্যানেল, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেলে। বাদ বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস তোমাদের চলছে নতুন চ্যানেল আমাদের ম্যাথস বাই সন্তু স্যার এই ইউটিউব চ্যানেলে। তাই প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেনে চলে আসো। একটি পরীক্ষায় 8 জন শিক্ষার্থীর গড় নাম্বার বলেছে 51, 9 জন শিক্ষার্থীর গড় নাম্বার বলেছে 68, এই 17 জন শিক্ষার্থীর গড় নাম্বার কত? তো সিম্পল কোশ্চেন, 8 জনের গড় নাম্বার যদি 51 করে হয়, মোট নাম্বার হবে 8 ইন্টু 51। একইভাবে 9 জন শিক্ষার্থীর গড় নাম্বার যদি 68 করে হয়, তাহলে এদের গুণফল হবে 9 জন শিক্ষার্থীর মোট নাম্বার। তাহলে 8 জন শিক্ষার্থীর মোট নাম্বার, 9 জন শিক্ষার্থীর মোট নাম্বারকে যোগ করে দাও, দিয়ে টোটাল শিক্ষার্থী কত 17 জন, 17 দিয়ে ভাগ করে দিলে 17 জনের গড় নাম্বার কত সেটা এখান থেকে ইজিলি পেয়ে যাবে। তো এখান থেকে গুণ করো, 8 × 8 = 50 × 40 408, আর এখানে 8 নং 72 2 হাতে 7, 6 নং 54, 54 আর 7 হবে, যোগ করলে কত 51, 51, 5 54 আর 7, 6 নং 54 আর 7 যোগ করলে হবে 61, 612, বাই কত হচ্ছে, বাই হচ্ছে 17। যোগ করো এখান থেকে 600 আর 400 যোগ করলে হয় 1000, আর 8 আর 12 যোগ করলে হয় 20। তো 1020 বাই 17, 17 দিয়ে কাটলে 5 17 102। তো এখানে গড় নাম্বার কত হচ্ছে 17 জনের 50, অর্থাৎ 6 17 102, 6 17 102 গড় নাম্বার হচ্ছে কত 60 করে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন।
x ইকুয়াল টু 1/3y, y ইকুয়াল টু 1/2z হলে x ইজ টু y ইজ টু z এর ভ্যালু কত? ইজি কোশ্চেন। এখানে বলেছে যে x ইকুয়াল টু বলেছে 1/3y। এবার আমি এখান থেকে যদি z বার করি তাহলে এখানে আমি y এর ভ্যালুটা এইটা পুট করব, তো 1/3 ইন্টু y এর জায়গায় আমি বসাচ্ছি হাফ z, তাহলে x এর ভ্যালু কত হবে? z/6, z/6 হবে কি x এর ভ্যালু। এবার এখানে দেখো, এখানে আমার বার করতে হবে x ইজ টু y ইজ টু z, তো x এর জায়গায় আমি বসিয়ে দিলাম z/6, y এর জায়গায় আমি বসাবো, y এর ভ্যালু বলেই দিয়েছে এখানে z/2, এখানে বসালাম z/2 আর z এর জায়গায় z থাকলো, তাহলে উপর থেকে সব z উঠে গেল, তাহলে থাকছে 1/6, 1/2 আর এখানে হচ্ছে কত 1। 6 প্রত্যেকের সাথে 6 গুণ করে দাও, প্রত্যেকের সাথে 6 গুণ করছি এই কারণে 6 আর 2 নিচে আছে, এই দুটো লসাগু 6ই হবে, তাই প্রত্যেকের সাথে 6 গুণ করলে এখানে 6 6 কেটে গেল, এখানে 2 আর 6 কাটলে থাকছে 3, তাহলে এখানে থাকছে 1, এখানে থাকছে 3, এখানে থাকছে কত? এখানে থাকছে 6, তাহলে 1:3:6। দেখো কোন অপশন আছে? অপশন সি তে আছে, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটি স্কুলে মোট ছাত্রছাত্রীদের সংখ্যা 150 জন, মোট ছাত্রের সংখ্যা x জন, মোট ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর x% হলে মোট ছাত্রের সংখ্যা কত? কোশ্চেনটা ভালো কোশ্চেন দিয়েছে এবং ইজি কোশ্চেন, একটুখানি ভালোভাবে বুঝে নাও। এখানে বলেছে যে একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা বলে দিয়েছে কত? 150 জন মোট ছাত্রছাত্রীর সংখ্যা বলে দিয়েছে, বলছে মোট ছাত্রের সংখ্যা x জন, তাহলে মোট ছাত্রী কত? 150 থেকে x বিয়োগ করে দাও, মানে টোটাল ছাত্রছাত্রীর থেকে যদি তুমি শুধু ছাত্রের সংখ্যা এখানে বলে দিয়েছে x বিয়োগ করে দাও, তাহলে পড়ে থাকবে ছাত্রীর সংখ্যা। আবার দেখো এর পরের লাইনে বলেছে মোট ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর x%, তো টোটাল ছাত্রছাত্রী কত? 150, তার x% হবে কি টোটাল ছাত্রীর সংখ্যা। এই যে বলেছে মোট ছাত্রীর সংখ্যা কি মোট ছাত্রছাত্রীর x%, তো এখানে লিখলাম, তাহলে এটাও হলো ছাত্রীর সংখ্যা, এটাও হলো ছাত্রীর সংখ্যা, দুটোকে সমান করে দাও, x এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে। এক্সটা এখানে বলেছিল কি ছাত্রের সংখ্যা, অর্থাৎ মোট ছাত্রের সংখ্যা পেয়ে যাবে। তো 150 মাইনাস x এখান থেকে কাটলে 50, 3 50, 150, 50 দুগুণ কত? 50 দুগুণ 100 ইকুয়াল টু, এখান থেকে ইকুয়াল টু পাবে 3x/2। তো এখানে x গুলো সমানে এক সাইডে নিয়ে আসো, তাহলে হচ্ছে 3x/2 প্লাস x সমান সমান কত? 150, তাহলে এখান থেকে পাবে 5x/2 সমান সমান কত? 150, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 30, x এর ভ্যালু কত হবে? 30 দুগুণ 60, অর্থাৎ ছাত্রের সংখ্যা কত? 60 জন, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটি দ্রব্য 651 টাকায় বিক্রি করলে 7% ক্ষতি হয়, তবে দ্রব্যটার ক্রয় মূল্য কত? 651 টাকা কি বলেছে? 651 টাকা বিক্রয় মূল্য বলেছে। তো 651 টাকা যদি বিক্রয় মূল্য হয় এবং 7% ক্ষতিতে যদি বিক্রি হয়, তাহলে আমি যদি ধরে নিই দ্রব্যটার ক্রয় মূল্য 100 টাকা, লস হচ্ছে কত? লস হচ্ছে 7%, তাহলে সে বিক্রি করছে কত টাকায়? বিক্রি করছে 100 মাইনাস 7, 100 মাইনাস 7 মানে 93 টাকায় সে কিন্তু বিক্রি করছে। 93 টাকাটা কি? তার সেলিং প্রাইস। তো সেটাই এখানে বলা আছে যে 93 এর ভ্যালু কত? 651। একের ভ্যালু কত? একের ভ্যালু হলো 651/93, 651/93, আর কস্ট প্রাইস বার করতে বলেছে, ক্রয় মূল্য বার করতে বলেছে, তো 100 ভ্যালু এখানে বার করতে হবে, তো 651/93/100। কিন্তু এক্সাম হলে এত কিছু লেখা যাবে না, এক্সাম হলে ডাইরেক্ট করতে হবে। সেলিং প্রাইস বলে দিয়েছে, 7% ক্ষতি, তার মানে বিক্রি করছে কত? মুখোমুখি বিক্রি করছে 100 থেকে 7 বিয়োগ দাও 93, তো 93টাকে নিচে বসাও, বার করতে হবে কার ভ্যালু? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 100 টাকা। এইভাবে কিন্তু তোমাদের সমীকরণ লিখতে হবে, তারপর কাটাকুটি করে অ্যান্সার করতে হবে, এত লম্বা কিন্তু লেখা যাবে না। তো এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 1 3, 3 দিয়ে 3 2 6, 3 1 3, 3 7 কত? 21, 7 দিয়ে যাচ্ছে, 7 1 7, 3 7 21, তাহলে হচ্ছে কত? 7 আর 100 গুণ করলে 700 টাকা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, ক্রয় মূল্য কত? 700 টাকা।
চলে আসো পরের কোশ্চেন, একটি পণ্যের ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিলে 20% লাভ হয়, যদি ছাড় 20% হয় তবে লাভ কত? এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। এখানে বলছে যে একটা পণ্যের ধার্য মূল্যের ওপর কি করছে, ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিচ্ছে। তো আমি ধরে নিচ্ছি পণ্যটার ক্রয় মূল্য, কস্ট প্রাইস আমি ধরে নিচ্ছি 100 টাকা হলো কস্ট প্রাইস। তো বলছে 10% সেই পণ্যটার কস্ট প্রাইস যাই হোক না কেন, সেই পণ্যটার যে দামে বিক্রি করার কথা ছিল, যে দামটা সে লিখে রেখেছিল ধার্য মূল্য হিসাবে, সেই ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়েছে, ছাড় দিয়েও সে 20% লাভ করছে। তো 20% লাভ কিসের ওপর করছে? ক্রয় মূল্যের উপর লাভ করছে। তাহলে প্রফিট কত বলেছে? প্রফিট বলে দিয়েছে 20%। তাহলে সেলিং প্রাইস তুমি ইজিলি পেয়ে যাবে। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাতে যদি 20% লাভ করো, তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 120/100, তো 100 কেটে যাচ্ছে, বিক্রয় মূল্য হলো 120 টাকা। এবার এখানে ভালোভাবে দেখো, এখানে এবার বলছে যে 10% ছাড় দিয়েছিল ধার্য মূল্যের ওপর, অর্থাৎ মার্ক প্রাইসের ওপর। তো মার্ক প্রাইস আমি জানি না, সেটা বার করব। তো মার্ক প্রাইসের ওপর যদি আমি 10% ছাড় দিই, তাহলে আমি কত টাকায় বিক্রি করেছি? 90 টাকায়, অর্থাৎ মার্ক প্রাইসে 90% দামে বিক্রি করেছি, তাই 90/100। এবং সেটারই ভ্যালু দেখো, সেটাই কি, সেটাই হলো আমার বিক্রয় মূল্য। তো সেই বিক্রয় মূল্য আগেই বার করেছি 120 টাকা, তো সেটাই হলো 120। 0 0 কাটলো, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 4 12। মার্ক প্রাইস হবে কত, অর্থাৎ ধার্য মূল্য হবে 400/3 টাকা হয়ে যাচ্ছে কি, ধার্য মূল্য 400/3 টাকা। এবার এই ধার্য মূল্যের ওপর পরের লাইনে বলেছে দেখো 20% ছাড় দিচ্ছে, তবে লাভের হার কত? তো এখন মার্ক প্রাইস হয়ে গেছে কত? এখন মার্ক প্রাইস হয়ে গেছে 400/3। এখন ছাড় দিচ্ছে কত? এখন ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে কত? 20%। তো 20% যদি ডিসকাউন্ট দেয়, তাহলে এখন তার বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস কত? তো মার্ক প্রাইস লেখো, মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট দিচ্ছে 20%, মানে 80% দামে বিক্রি করছে, তো 80/100। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। এবার এখান থেকে আর কাটাকুটি যাচ্ছে না, 3 × 4 = 32, 320/3 হলো তার বিক্রয় মূল্য। অথচ সেই জিনিসটা সে কিনেছিল কত টাকায়? দেখো আমি ফার্স্টেই ধরেছিলাম জিনিসটা কিনেছিল কিন্তু 100 টাকায়, বিক্রি করছে এখন 320/3 টাকায় বিক্রি করছে। তাহলে এখন এই দামে বিক্রি করে সে প্রফিট করছে কত, লাভ করছে কত? এর থেকে বিয়োগ করে দাও, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দাও, পেয়ে যাবে কত টাকা প্রফিট করছে। তো এখানে নিচে 3 আসলো, 320 মাইনাস কত হবে? 300, অর্থাৎ প্রফিট কত? প্রফিট হলো 20/3 টাকা হলো প্রফিট। কত টাকায় প্রফিট করছে? 100 টাকায় প্রফিট করে 20/3 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত পার্সেন্টেজ পেয়ে যাবে? তো 100 100 কেটে যাবে, অর্থাৎ 20/3%, মানে 6.2/3% কি হচ্ছে, তার এখনো লাভ হচ্ছে, যেটা আছে অপশন এ তে, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, কিছু মূলধন সরল সুদের হারে 2 বছর এবং 3 বছরে যথাক্রমে এত টাকা এবং এত টাকা পরিণত হয়। সরল সুদের হারে বলেছে, তবে মূলধনের পরিমাণ কত? তো ইজি কোশ্চেন, 2 বছরে কত টাকা হয়? 880। 3 বছরে মূলধন হয় কত? 920 টাকা, মানে সুদ আসল মিলিয়ে। অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছ এই 3 বছরের সুদ আসল থেকে যদি 2 বছরের সুদ আসল বিয়োগ করে দিই, তাহলে 1 বছরে কত টাকা সুদ হয় সেটা পেয়ে যাচ্ছ। অর্থাৎ 920 থেকে 880 কে বিয়োগ করে দাও, পেয়ে যাবে 1 বছরের সুদ কত টাকা? 40 টাকা হলো 1 বছরের সুদ। এবার 40 টাকা পেয়ে গেলে 1 বছরের সুদ, এখানে জানতে চাইছে মূলধনের পরিমাণ। তাহলে এখান থেকে বার করে নাও, 2 বছরের বার করতে পারো 2 বছরের সুদ কত, বা 3 বছরের বার করতে পারো, যার যেটা সুবিধা। তো সব থেকে বেটার যত কম গুণ করতে হয়। তো 2 বছরের সুদ কত হবে? 2 × 40 মানে কত? 2 × 40 মানে 80 টাকা হলো 2 বছরের সুদ। 2 বছরের সুদ আসল দেখো কোশ্চেনে বলে দিয়েছে 880 টাকা। তাহলে আসল দেখো এখান থেকে পেয়ে যাবে যে 2 বছরের সুদ আসল
880 থেকে 2 বছরের সুদ 80 টাকা বিয়োগ করলে আসল টাকা পেয়ে যাবে কত? আসল টাকা হলো 800 টাকা, যেটা আছে অপশন নাম্বার ডি তে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। কিছু মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে মূলধন ওই একই সুদের হারে 8 গুণ হবে? এখানে ভালোভাবে খেয়াল করবে, এখানে বলেছে কিন্তু চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হচ্ছে। তো এখানে দেখো বলেছে 4 বছরে 4 ইয়ারে কত গুণ হচ্ছে? 4 ইয়ারে হচ্ছে দ্বিগুণ হচ্ছে। তাহলে আরো যদি আমি 4 বছর এটাকে খাটাই, তাহলে এই দ্বিগুণ আবার ডবল হয়ে যাবে। তাহলে 2 এর ডবল কত হচ্ছে? 4 গুণ হয়ে যাচ্ছে। আবার যদি আমি 4 বছরের জন্য টাকাটাকে খাটাই, তাহলে 4 এর ডবল হবে, কারণ কি হচ্ছে 4 বছর অন্তর যে টাকাটা থাকছে সেই টাকাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে 4 এর ডবল হয়ে গেলে 4 দুগুণ কত হবে? 8 গুণ হবে। তো এখানে 8 গুণই জানতে চাইছে যে 8 গুণ হতে গেলে কত বছর টাইম লাগবে। তো বছর এখানে যোগ করে নাও, 4 আর 4 8, আর 4 যোগ করলে 12 বছর কিন্তু টাইম লাগবে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। এ এবং বি একসঙ্গে একটি কাজ সম্পূর্ণ করে 72 দিনে। তারপর বলেছে বি আর সি একই কাজ সম্পূর্ণ করে 120 দিনে। এ এবং সি কাজটি সম্পূর্ণ করে 90 দিনে। তবে তিনজন একসঙ্গে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? তো এখানে যা বলেছে সেইভাবে লেখাও, ইজি কোশ্চেন। এ আর বি 72 দিনে বলেছে, বি আর সি একা কাজ সম্পূর্ণ করবে 120 দিনে, আর এ আর সি একা কাজটা সম্পূর্ণ করবে কত দিনে? 90 দিনে সম্পূর্ণ করবে। এই 72, 120 আর 90, এই তিনটের লসাগু বার করো। এই তিনটের লসাগু হবে, এখান থেকে 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণ 6, 3 24 72, 3 40 আর 3 30 90। আবার দেখো এখানে 3 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাবে প্রত্যেকের মধ্যে। 12 দুয়ে 24, 20 দুয়ে 40, 15 দুগুণ 30, 2 দিয়ে 6 দুগুণ 12, 10 দুগুণ 20, 15। আবার 2 দিয়ে যাচ্ছে, 3 দুয়ে 6, 5 দুয়ে 10, এখানে 15। 3 দিয়ে যাবে, 3 একে 3, 5, 3 পাঁচা 15, আর এখানে লাস্টে 5 দিয়ে যাচ্ছে 1। তাহলে এখান থেকে লসাগু কত পাবে? ওপরে লিখছি লসাগু, এখানে গুণ করে নেবে। 3 দুইয়ে 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24। আচ্ছা এখানে 5 আছে, তার মানে আমার একটা সুবিধা হবে, এই 5 আর এই 2 এই দুটোকে আলাদা রাখি। তাহলে 3 দুইয়ে 6, 6 দুগুণ 12, 3 12 হবে 36, আর 5 দুগুণ 10, মানে 360 হবে এর লসাগু। এটাই হবে কি? এটাই হবে টোটাল ওয়ার্ক, মানে টোটাল কাজ হবে 360 ইউনিট। এবার এখান থেকে এ আর বি এর একসাথে এদের এফিসিয়েন্সি কত সেটা পেয়ে যাবে। কিভাবে পাবে? এই 360 কে 72 দিয়ে ভাগ করো। 360 কে 72 দিয়ে ভাগ করলে এখান থেকে পাবে কত? 5। তারপর 360 কে 120 দিয়ে ভাগ করলে এখান থেকে পাবে কত? এখান থেকে পাবে 3। আর 360 কে 90 দিয়ে ভাগ করলে এখান থেকে পাবে কত? 4। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি বার করো। এখান থেকে এফিসিয়েন্সি বার করার সময় দেখো, এ মানে এইগুলো যদি যোগ করি, এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, অর্থাৎ 2 ইন্টু ডাইরেক্ট লিখছি এ প্লাস বি প্লাস সি। এদের এফিসিয়েন্সি কত? যোগ করো, 5 আর 3 8, 8 আর 4 কত হচ্ছে? 8 আর 4 12। তাহলে শুধু যদি বলি এ বি আর সি এর এফিসিয়েন্সি কত, তাহলে এই দুইটা ভাগ হয়ে যাবে। তাহলে এ বি আর সি এদের এফিসিয়েন্সি কত? এদের এফিসিয়েন্সি হবে 12/2, মানে 6 ইউনিট হবে এদের এফিসিয়েন্সি। মানে এ বি সি একদিনে 6 ইউনিট কাজ করতে পারে। এবার বলছে যে তবে তিনজন একসঙ্গে সম্পূর্ণ কাজটা কত দিনে করবে? তাহলে এ বি আর সি এর টাইম লাগবে কত? এ বি আর সি এর টাইম লাগবে টোটাল কাজ 360 ইউনিট। এদের একদিনের এফিসিয়েন্সি কত? 6। তো ভাগ করলে পেয়ে যাবে টোটাল নাম্বার অফ ডেজ কতদিন লাগবে? 6 × 36, অর্থাৎ 60 দিন কিন্তু টাইম লাগবে, যেটা আছে অপশন সি তে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে। একটি চৌবাচ্চা
এ নল ভর্তি করে 5 ঘন্টায়, বি নল ভর্তি করে, বি নল ভর্তি চৌবাচ্চাকে খালি করে 4 ঘন্টায়। আচ্ছা, এ নল কি করছে? ফিল করছে। এ নল ভর্তি করছে কত ঘন্টায়? 5 ঘন্টায়। বি নল কি করছে? বি নল খালি করছে কত ঘন্টায়? 4 ঘন্টায়। বলছে চৌবাচ্চাটি ভর্তি করার পর নল দুটি, চৌবাচ্চাটি ভর্তি করার পর দুটো নল একসঙ্গে খুললে চৌবাচ্চাটি কত সময় খালি হবে? তো এখান থেকে এদের লসাগু করো, 5 আর 4 এর লসাগু কত হবে? 5 আর 4 এর লসাগু হবে 20। এখান থেকে এ এর এফিসিয়েন্সি পেয়ে যাবে কত? 4। বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে কত? 5। তাহলে এখান থেকে দেখো এ নল ফিল করছে আর বি নল খালি করছে। তো এ নল আর বি নল এই দুটোকে যদি আমি একসাথে খুলে রাখি, এ নল ভর্তি করবে কত ইউনিট? 4 ইউনিট ভর্তি করবে। বি নল খালি করবে কত ইউনিট? 5 ইউনিট করে খালি করবে। অর্থাৎ এখান থেকে পাচ্ছ -1। -1 এর অর্থ কি? এই দুটো নল একসাথে খুলে রাখলে 1 ইউনিট জল কি হবে? 1 ইউনিট করে জল খালি হবে। তো টোটাল ক্যাপাসিটি কত ট্যাঙ্কের? টোটাল ক্যাপাসিটি 20 ইউনিট। আর এখানে বলেছে যদি দুটো নল খোলা থাকে তাহলে কত সময় চৌবাচ্চাটি খালি হবে? তো এখানে পেলে দুটো নলের এফিসিয়েন্সি একসাথে খোলা থাকলে 1 ইউনিট করে জল বেরিয়ে যাবে। তো সেই 1 দিয়ে ভাগ করো, 1 দিয়ে ভাগ করলে এখান থেকে টাইম পেয়ে যাবে। কত টাইম লাগবে? 20 ঘন্টা টাইম লাগবে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। 240 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন তার বিপরীত দিকে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করে 10 সেকেন্ডে, তবে ট্রেনটির গতিবেগ কত? ট্রেনের গতিবেগ আমি এখান থেকে ধরে নিলাম এক্স কিলোমিটার পার ঘন্টা। আমি এখান থেকে ধরে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার আমি ধরে নিলাম যে ট্রেনের গতিবেগ। এবার বলছে যে লোকটাকে, যে ব্যক্তিটাকে অতিক্রম করছে তার বিপরীত দিক থেকে 3 কিলোমিটার বেগে আসছে। মানে ট্রেনটা যদি এই দিকে যায়, এইটা ধরো সাপোজ ট্রেন যাচ্ছে, তো যে ম্যানটা আসছে, যে ব্যক্তিটা আসছে, সেই ব্যক্তিটা ট্রেনের দিকে আসছে। তাহলে এই টাইমে রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড কিন্তু সব সময় যোগ হবে। তো ট্রেনের স্পিডের সাথে সেই ব্যক্তিটার স্পিড এখানে যোগ হয়ে গেল, এবং এর ইউনিট কি? এর ইউনিট হলো কিলোমিটার পার ঘন্টা। এটা কিন্তু মাথায় রাখবে। এবার বলছে যে 240 মিটার দীর্ঘ বিশিষ্ট ট্রেন, তো ট্রেন যখন কোনো একটা ব্যক্তি, কোনো একটা খুঁটি বা কোনো একটা লাইট পোস্টকে অতিক্রম করে, তার অর্থ হলো ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। আর এই ট্রেনের অঙ্ক হোক বা তোমাদের ডিস্টেন্স, স্পিড ডিস্টেন্সের অঙ্ক হোক, ওই একটাই সূত্র। সূত্রটা হলো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো স্পিডটা এখানে লিখলাম রিলেটিভ স্পিড, যেটা x+3। ডিস্টেন্সের জায়গায় লিখবো ট্রেনের দৈর্ঘ্য, কারণ ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করার অর্থ হলো ট্রেন শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনের নিজের দৈর্ঘ্য বলেই দিয়েছে 240 মিটার। এখানে কত সময় অতিক্রম করছে? 10 সেকেন্ডে। তো নিচে লিখলাম 10, মানে টাইমের জায়গায় লিখলাম 10। তো এখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাবো। এখান থেকে কাটাকুটি করে অ্যান্সার বার করবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। কেন ভুল হবে? এখানে ডান সাইডে দেখো এই যে 240/10টা লিখলে 240টা দেখো মিটার এককে ছিল, এখানে কি এককে? মিটার একক। টাইমটা দেখো ছিল সেকেন্ড এককে। আর তুমি বাম সাইডে x+3 যেটা লিখেছো, এক্সটাকেও ধরেছিলে কিলোমিটার পার ঘন্টা, এবং সেই ব্যক্তির যে স্পিডটা ছিল সেটাও ছিল কিলোমিটার পার ঘন্টা। তো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটার পার সেকেন্ডে কনভার্ট করার অর্থ হলো 5/18 দিয়ে গুণ করা। তো 5/18 দিয়ে গুণ করতে হবে। এবার এখানে দেখো 0 0 কেটে গেল। এবার এখানে কোনাকুনি গুণ করো, x+3 সমান সমান 24 × 18 বাই কত হবে? 5। এক্স সমান কি হচ্ছে? 24 × 18, 24 × 18 বাই 5, আর 24 × 18। আচ্ছা, এখানে ডাইরেক্ট গুণ করেই লিখি আমি, এখানে আর কোনো কাটাকুটি যাচ্ছে না। 4 8 32 2, হাতে থাকছে 3, 8 2 16, আর 4 20, আর 3 23 3, হাতে 2, 2 1 2, আর 2 4, 432। 432/5 মাইনাস সমানের এই সাইডে 3 চলে আসলো। তো 3 বিয়োগ করলে হবে 432 মাইনাস 3 5 15 বাই কত? 5 ইকুয়াল টু কত হবে? 12 থেকে 5 বাদ গেলে 7, হাতে 1 1 1 2, এখানে 1 417 বাই কত? 5। এখান থেকে ভাগ করো, 5 8 40, 1 7, 1 7 থাকছে, মানে 3 5 15, 2 0, 4 5 20।
83.4 কিলোমিটার পার আওয়ার স্পিড হবে ট্রেনের গতিবেগ। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। কোশ্চেনটা ভালো কোশ্চেন। এখানে বলেছে দেখো যে একটি নৌকা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে আগের অবস্থানে ফিরে আসে 12 ঘন্টায়, তবে স্রোতের বেগ কত? তো ফার্স্টে বার করে নাও যে অনুকূলে তার স্পিড কত। অনুকূলে স্রোতের দিকে যখন যাচ্ছে স্রোতের অনুকূলে, সেই স্রোতের অনুকূলে স্পিড কত। তো স্রোতের অনুকূলে সেই স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ওই একটাই সূত্র। তো স্পিড সমান ডিস্টেন্স কত যাচ্ছে 18 কিলোমিটার, কত ঘন্টায় যাচ্ছে 4 ঘন্টায়। তো 18/4 ঘন্টা কাটাকুটি করো, এখানে 2 দুগুণ 4, 9 দুগুণ 18, 9/2 মানে 4.5 কিলোমিটার পার আওয়ার হলো অনুকূলের স্পিড। এবার এখানে বলেছে দেখো যে স্রোতের প্রতিকূলে আগের অবস্থানে ফিরে আসে সে কত সময়ে? 12 ঘন্টায় সে ফিরে আসে। সে আগের অবস্থান মানে আগের অবস্থান বলতে এখানে ইনডাইরেক্টলি বলে দিয়েছে অনুকূলে যে পথ গিয়েছিল প্রতিকূলে সেখান থেকে আবার সেই আগের অবস্থানে ফিরে এসছে, মানে এখানে ডিস্টেন্স কিন্তু ইনডাইরেক্টলি বলে দিয়েছে কি 18 কিলোমিটার। তো এখান থেকে প্রতিকূলের স্পিড বার করো। প্রতিকূলের স্পিড হবে ডিস্টেন্স বাই টাইম, কত লাগছে 12 ঘন্টা। তো 6 দুগুণ 12, 6 দিয়ে 3 6 18, 3/2 মানে 1.5 কিলোমিটার পার আওয়ার হলো প্রতিকূলের স্পিড। এবার এখানে জানতে চাইছে যে স্রোতের বেগ কত। তো অনুকূলের স্পিড মানে কি? নৌকার বেগ থাকবে তার সাথে স্রোতের বেগ থাকবে। তো নৌকার বেগ তার সাথে স্রোতের বেগ তার যোগফল বলে দিয়েছে 4.5 কিলোমিটার, মানে বার করেছি 4.5 কিলোমিটার। প্রতিকূল মানে নৌকার বেগের থেকে সবসময় স্রোতের বেগ অর্থাৎ স্ট্রিম বিয়োগ হবে, তাই বি মাইনাস এস করলাম এবং সেটার ভ্যালু আমরা পেয়েছি 1.5। এখান থেকে জানতে চাইছে স্রোতের বেগ অর্থাৎ এস এর ভ্যালু। তো এস এর ভ্যালু কি হবে? অনেকবারই পড়িয়েছি এর আগে। এস এর ভ্যালু হবে 4.5 থেকে 1.5 বিয়োগ করে দাও, 2 দিয়ে ভাগ করো। তো এখান থেকে বিয়োগ করলে 4.5 থেকে 1.5 বাদ গেলে থাকবে 3 কত হচ্ছে 2, অর্থাৎ অ্যান্সার হবে 1.5 কিলোমিটার পার আওয়ার হবে স্রোতের বেগ, যেটা আছে অপশন বি তে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। যদি এখানে নৌকার বেগ বার করতে বলতো তাহলে বি এর ভ্যালু কি বার করতাম? 4.5 এর সাথে 1.5 যোগ করে বাই 2। কারণ কি? বি এর দেখো বি এর যে সাইন এটাও পজিটিভ এটাও পজিটিভ। তো আমি কি বলেছিলাম, যখনই এইরকম ধরনের যে কোনো সমীকরণ ফরম্যাট হবে যেখানে এক্স প্লাস ওয়াই কিছু একটা ভ্যালু থাকবে, এক্স মাইনাস ওয়াই কিছু একটা ভ্যালু থাকবে, সেখানে যেটার সাইন দুটো ক্ষেত্রেই পজিটিভ থাকবে, অর্থাৎ এখানে যেমন বি এর সাইন দুটো ক্ষেত্রেই পজিটিভ আছে, সেটার ভ্যালু বার করার জন্য সেই ওপরের ভ্যালু আর নিচের ভ্যালু যোগ করবে, 2 দিয়ে ভাগ করবে। আর যদি কোনো একটা সাইন নেগেটিভ আছে, যেমন এখানে স্রোতের সাইন কিন্তু নেগেটিভ আছে অর্থাৎ স্ট্রিম অর্থাৎ এস এর সাইন নেগেটিভ আছে, তো এর বার করার নিয়ম হলো ওপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করো, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো। তো এখানে 4.5 আর 1.5, 4 একে 5 আর একে হবে কত 6/2। বোর্ডের স্পিড জানতে চাইলে অ্যান্সার হয়ে যেত 3 কিলোমিটার পার ঘন্টা। তো আশা করি আজকে ক্লাসে যে 15টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে দাগ নম্বর সহকারে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের সেই ডাউটটা পরবর্তী ক্লাসে সলভ করানোর চেষ্টা করা হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।